প্রথমত আমি তোমার সাথে দেখা করতে এসেছি, দ্বিতীয়ত ছেলেটিকে সেটা জানার জন্যই এখানে আসা। এমপির হবু বউয়ের সাথে কথা বলতে আসবে এত সহজ? রুয়াদ তাকায় আয়াজের দিকে। কেন, কেউ কি আমার সাথে কথা বলতে আসতে পারবে না? আর আপনি লোক লাগিয়েছেন আমার পেছন। হাসে আয়াজ, বোকামের বোকাশোকা কথাবার্তা। তবে এখানে একটি কথাও ভুল নেই, সবগুলোই সঠিক। বাহিরের মানুষের সাথে কথা বলা নিষিদ্ধ তোমার। এখন কেউ জানে না আমাদের ব্যাপার, যখন জানবে তখন কোনো মতেই কথা বলা যাবে না। আর লোক লাগিয়েছি তোমার সেফটির জন্য, ভুল ভাল ভেবে বসে থেকো না। আপনার রাজনীতির আমি কেন কষ্ট করব? গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। রুয়াতের এ কথার কোনো যুক্তি নেই, একদম অযুক্তিযুক্ত কথা বলেছে সে। কোথায় কষ্টের কথা উল্লেখ করেছি আমি? অথর কাটে রুয়াত। ঠিকই তো, আয়াজ একবারও কষ্ট শব্দটি বলেনি। রুয়াত ফাইরোজ দয়ত্রী, খুব সাহস বেড়েছে। রাতে একজন এমপিকে কল দিয়েছেন আপনি। আমি শুধু আপনার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। চলে যাব আমি? রুয়াতের মন চাচ্ছে বলতে না, কিন্তু বললেই তো আবার চেপে ধরবে। কাল বাসায় আসেননি, মা আমায় বকেছে। শটান হয়ে দাঁড়ায় আয়াজ। আজ যেতে পারি? রুয়াতের নজর আয়াজের দিকে। খুব স্নিগ্ধ লাগছে আয়াজকে, আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। আপনি বাসায় আসলে মা বাবা খুশি হবে। আর তুমি? এমন কথার উত্তর নেই আসলে, আর কখনো দিতেও পারবে না সে। তোমার উত্তর চাই না, শুধু একটা কথাই মনে রাখবে, তোমার নজর শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবে। দুবার বলা হবে না তোমায়, আশা করি বুঝেছ। মাথা নাড়ায় রুয়াত। আয়াজ পাঞ্জাবের কলার ঠিক করে হাঁটা শুরু করেছে। পিছন পিছন হাঁটছে রুয়াত। আয়াজের বড় বড় পায়ের সাথে পাল্লা দিতে পারছে না, গুটি গুটি পায়ে হাঁটছে। একবার পেছনে তাকায় আয়াজ। পথ শেষ হলে আয়াজ থামে রুয়াতের বাসার সামনে। দরজার পাশেই রুম থাকতে ভেতরের সব দেখা যায়। সোফায় এক অপরিচিত পুরুষ দেখে ভ্রু কুঁচকে আসে তার। মজুমদারদের বাসায় ছেলে, প্রাপ্তবয়স্ক। মাথা নিচু করে হাঁটায় রুয়াত। ধাক্কা খায় আয়াজের সঙ্গে। লজ্জায় ছিটকে সরে যায়, যেন এক লোহার সাথে ধাক্কা খেয়েছে। পাশ ফিরে রুয়াতের দিকে তাকায় আয়াজ। আস্তে করে বলে, তোমাদের বাসার এই ছেলেকে? ফুপির ছেলে, ওনারা এসছেন আজ। সামনের দিকে পা বাড়ায় আয়াজ। আদিব মাথা তুলে দেখে আয়াজকে সামনাসামনি দেখেছে। ইনিমার বিয়ের সময় সে ছিল না, সে সুবাদে দেখাও হয়নি। আর সব সময় আয়াজকে টিভিতে দেখেছে, বাস্তবে এভাবে দেখা হয়নি। দেখা হয়ে যাবে ভাবতে পারেনি, নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না। এই ফাঁকে তাড়াতাড়ি পা ফেলে রান্নাঘরে যায় রুয়াত। আবিদ অপ্রত্যাশিত হেসে আয়াজের সাথে হাত মিলালো। আমি আবিদ, ইনিমার ফুফাতো ভাই। আয়াজ হাসে। রুয়াত গিয়ে মেহরুবাকে ডেকে আনে। হান্নান মজুমদারও এসেছেন। সবাই প্রায় অবাক আয়াজ হঠাৎ এসেছে বলে। এমনিও আসে না, সবার সাথেই কথা বলেছে আয়াজ। রুয়াতের ফুপিও এসেছেন আয়াজকে দেখতে। সবার সাথে চুপটি করে দাঁড়িয়ে আছে রুয়াত। সবার সাথে কি ভালো ভালো কথা বলছে, আর সব বকা তাকেই দেওয়া হয়। মেহরুবা নাস্তা দেয় আয়াজকে। মেহরুবা বেশ খুশি আয়াজ আর সাথে। যখন ইনিমার সুবাদে তার সাথে পরিচয়, তখন ভুলেও আসতো না। আজ এসে একদম সারপ্রাইজড করে দিয়েছে মেহরুবাকে। হান্নান মজুমদার জোর করে আয়াজকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না। বাসায় যেতে হবে তার। সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে। আজ ড্রাইভার বা গার্ড কাউকে নিয়ে আসেনি। অপর পক্ষ থেকে যেন যে কোনো রকম অ্যাটাক আসতেই পারে, তবে সব সময় না। আর সে যে এখানে এসেছে কারো জানার কথাও না। যদি কেউ জেনে যায় তখন সমস্যা হতে পারে। সবার থেকে বিদায় নিয়ে আয়াজ বাসায় যাওয়ার জন্য উদ্যত হয়। একবার রুয়াতের দিকে তাকায়। রুয়াতও তার দিকে তাকিয়েছিল। নজর সরিয়ে আয়াজ বের হয়ে পড়ে বাসা থেকে। আদিব তার সাথে গিয়েছে। রুমে এসে শুয়ে পড়ে রুয়াত। তার ফুফাতো বোন তুলিও তার সাথে এসেছে। রুয়াতের পাশে শুয়ে পড়ে সে। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আয়াজ ভাইয়া কি সাধারণ মানুষের সাথে কথা বলে না রুয়াত আপু? রুয়াত পাশ ফিরে দেখে তুলি শুয়ে আছে তার সাথে। তুলির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, সবার সাথে কথা বলেন। ও। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যায় রুয়াত।
অভ্যাস আছে তার, মাঝে মাঝে এমন করে সে। মেহরুবা ডাকাতে এসেছেন, রুয়াতের থেকে কোনো সাড়া না পেয়ে চলে যায়। এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও রুয়াত উঠবে না জানে। মেয়ের এরূপ কাণ্ডে বিরক্ত প্রায় তিনি। সব সময় নিজের খাওয়া দাওয়া নিয়ে ছেলে খেলা করে, জিদ দেখিয়ে চলে যায় তিনি। হুড়োহুড়ি করে সাত সকালে ঘুম থেকে ওঠে রুয়াত। আজ ভীষণ দেরি হয়ে গিয়েছে। এক প্রকার তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে কলেজে এসেছে। হান্নান মজুমদার পৌঁছে দিয়েছেন রুয়াতকে। দুদিন পর তাদের বিদায়, তাই কলেজকে সাজানো হচ্ছে। রুয়াতের মনে হলো এই তো সেদিন কলেজ ভর্তি হলো, দুদিন পর বিদায় হয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই কলেজের সাথে। রুয়াত কলেজের সাজানো দেখতে দেখতে ক্লাসরুমে ঢোকে। সারা ক্লাস চোখ বুলিয়েছে, নিমি কোথাও নেই। ক্লাসরুম থেকে বের হয়ে এসে দেখে নিমি আজ তার জায়গায় বসেছে। দূর থেকে নিমি তার চকচকে দাঁতগুলো দেখে হাসি দিয়েছে। রুয়াতও মুচকি হাসে, আবার হাসি বন্ধ হয়ে যায় নিমির কর্মকাণ্ডে। মানা করার পর দৌড়ে আসছে। মেয়েটা আর বড় হলো না। নিমি বেশ একটা জমজমাট খবর নিয়ে এসেছে এখানে, কিন্তু কথাটা বলার আগেই ধমক দেয় রুয়াত। কতবার বলেছি আমি দেখলে দৌড়ে আসবি না, দরকার হলে জোরে হেঁটে আসবি। কখনো যদি আবার দেখি দৌড়ে এসছিস, আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। মন খারাপ হয় নিমির। সে কোনো কথা না বলেই আবার উল্টো দিকে হাঁটা শুরু করেছে। রুয়াত বুঝেছে নিমি রাগ করেছে। নিমিকে জড়িয়ে ধরে বলে, আমি তোর ভালোর জন্য বলেছি মিনি, রাগ করিস না। নিমি হেসে দেয়। সে একটু অভিনয় করেছে। রুয়াতের হাত চেপে ধরে বলে, আরে বাদ দে, আমি এত রাগ করতে পারি না। তোর সাথে তো একদমই না। আমি কি কখনো তোর সাথে রাগ করেছি নাকি? আচ্ছা জানিস এবার আমাদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে আসবে? দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। নিমি বেশ আগ্রহ নিয়ে বলে, তোর হবু বর এমপি সাহেব থাকছেন এবার প্রধান অতিথি হিসেবে। সবসময় কিভাবে রুয়াতের সাথে সম্পর্কিত সবকিছুতে আয়াস চলে আসে এটাই ভাবতে পারছে না সে। আগে তো এমন কখনো হয়নি। যখন থেকে তার জীবনের সাথে আয়াজ নামটা জড়িয়েছে তখন থেকেই এমন হয়ে যাচ্ছে। একবার নিমির কথা বলাটা মিথ্যে মনে করেছে। একটু শিওর হওয়ার জন্য নিমির উদ্দেশ্যে বলে, তুই কিভাবে জানিস? কলেজে আসার পর শুনেছি আজ আমাদের হেড স্যার যাবেন ওনাকে দাওয়াত দিতে। যদি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনিই থাকবেন এবার প্রধান অতিথি হিসাবে। এ নিয়ে আমাদের কলেজের ছাত্র লীগের ছেলেরা খুব মাতামাতি করছে। ভ্রু কুঁচকে এলো রুয়াতের। ছাত্রলীগের ছেলেদের সাথে আয়াজের সম্পর্ক কি? আসবেন এমপি মতামতের করছে ছাত্রলীগের ছেলেরা? রাজনীতি বিষয়ক তার ধারণা খুবই কম। এই না যে আয়াজের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে এরকম একটা জিনিসকেও মানিয়ে নিবে। কোনো কালেই এই রাজনীতি শব্দ বা এর অস্তিত্ব কিছুই পছন্দ ছিল না রুয়াতের। ছাত্রলীগের ছেলেরা কেন মাতামাতি করছে জানিস কিছু? রুয়াতের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো নিমি। তার এইসব বিষয়ে ধারণা খুব বেশি, যেহেতু তার মামাতো ভাইও রাজনীতিতে জড়িত। আরে এরকম পলিটিক্যাল লোকজন আসবে, তার সাথে ছাত্র লীগের ছেলেরা থাকবে না? এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্র লীগের ছেলেদের উপর থাকে, এটা ওদের ব্যাপার। আমাদের এসব নিয়ে কথা না বলা ভালো। কিন্তু তোর হবু বর যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে, তোর অনুভূতি কেমন? নিমির কথায় ফিক করে হেসে দেয় রুয়াত। অনুভূতি জানতে চাচ্ছে। হাস্যকর না বিষয়টা? আমার আবার কিসের অনুভূতি পাগলি মেয়ে? সে আসবে তার কাছে, আমার কোনো রকম অনুভূতি নেই। নিমির মুখে অন্ধকার নেমে আসে। রুয়াতের থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল, কিন্তু এখানে তো রুয়াত এক কথায় কথাটির সমাপ্তি করে দিল। আর কথা বাড়ালো না নিমি। সে খুব ভালো করেই অবগত যে রুয়াত কিছুই বলবে না। অনেক বছর তো একসাথে চলেছে, রুয়াতকে খুব ভালো করেই জানা আছে তার। রুয়াত আর নিমি হাঁটতে লাগলো। নিমির ননস্টপ বক বক চলছে। এখন আর বিরক্ত লাগে না রুয়াতের। হয়তো এটাই তাদের শেষ যাত্রা। রুয়াত আর নিমির পথ এখানেই শেষ হয়ে যেতে পারে, কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারো জানা নেই। মিনি, তুই আমায় ভুলে যাবি না তো? অবাক করা চাহনি নিমির। তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে রুয়াত, আর সেই রুয়াতকে ভুলে যাবে সে? অসম্ভব। কেন এ কথা বলছিস? বেশ আবেগপ্রবণ হয়ে গেল রুয়াত। ভিতরে থাকা চাপা কষ্ট নিমিষেই শেষ করে দিল। পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো জানা নেই, তাই কথাটা বলেছি।
নিমি তার চকচকে দাঁত দেখিয়ে হেসে দিল। চাইলেই তুই তোর বরের 2 নম্বর বউ বানিয়ে নিতে পারিস, আমি একটুও মাইন্ড করব না। দরকার নেই। নিমি কথাটা দুষ্টুমি করে বলেছে রুয়াতকে, তাই রুয়াতও সেভাবেই উত্তর দিল। দুজন একসঙ্গে ক্লাসরুমে আসলো। নিমির কিছু নোট লেখা বাকি ছিল, রুয়াতের থেকে লিখবে এখন। ক্লাসরুম বা কলেজ এসব জায়গায় নিমি একমাত্র তার সাথী। একসাথে না বসতে পারলে তাদের শান্তি হয় না। নিমির পাশে বসে রুয়াত একটা আলাদা শান্তি অনুভব করে। আশরাফ, পুরো একটা দিন হয়েছে, তুমি আজের প্ল্যান নিয়ে কোনো রকম ইনফরমেশন দাওনি। টাকাটা কি তোমার পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য দিচ্ছি? কলের মধ্যেই গর্জে ওঠে ইকরামুল। আশরাফ কি ধোঁকাবাজি করছে তার সাথে? কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল। এভাবে চলতে থাকলে ইকরামুলের সব কুকীর্তির কথা বাইরের মানুষ জেনে যাবে। আয়াজের প্ল্যান মোতাবেক চললে ইকরামুল বর্তমানে সে পর্যায়ে রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে। আমতা আমতা করে আশরাফ বলে, স্যার, বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছু খবর নিতে পারছি না। আমার বউ অসুস্থ ছিল স্যার। ইকরামুল যেন তেতে ওঠে আশরাফের কথায়। এদিকে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তার দোকান সব বন্ধের মুখে, আর আশরাফ বউ নিয়ে আছে। শোন আশরাফ, তোর আজ স্যার যদি আমার সব কিছু নষ্ট করে দেয়, তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চা বউকেও আমি ছাড়বো না, মনে রাখিস কথাটা। কল কেটে দেয় ইকরামুল। তার জীবনের এই পরিণতি আসবে ভাবতে পারেনি। শুধুমাত্র বউ আর তার বাচ্চার জন্য বেঁচে আছে, না হলে কবেই মৃত্যুটাকে নিজ ইচ্ছায় বরণ করে নিত। আয়াজকে বলাও যাবে না, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। সব বিপদে আয়াজ সম্পূর্ণ সাহায্য করেছে, কখনো ধমক দিয়েও কথা বলেনি। ইকরামুলের হয়ে কাজ করেছে, অল্প কদিনের মধ্যেই খুব বাজে ব্যবহার দেখিয়ে ফেলেছে। আর এমন ভোগান্তির কারণ আশরাফ নিজেই, যেন তার আশপাশ ও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। শরীরটা নিথর হয়ে গিয়েছে মনে হয়। আয়াজের সামনে বসা পাইলট ইনস্টিটিউটের হেড স্যার এবছর বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে। আয়াজও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো। কখনো স্কুল কলেজে কোনো অনুষ্ঠানে যায়নি। অনেক মানুষদের ফিরিয়ে দিয়েছেন, বেশিরভাগ পলিটিক্যাল মিটিং বা সভায় যোগ দেয় সে। কিন্তু যেহেতু এই কলেজ রুয়াত পড়ে, তাই আর মানা করতে পারেনি। আয়াজের পেছনে থাকা শাহিদ অবাক হয়ে আছে, কারণ আয়াজ কখনোই কোনো স্কুল কলেজের প্রোগ্রামে যায়নি। প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে, কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তার কল্পনাতেও আসেনি। পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বেশ খুশি হয়েছেন যে আয়াজ তার প্রস্তাব গ্রহণ করেছে বলে। এমন একজন সুনামধন্য লোক তার কলেজে আসবে, এ নিয়েই বেশ খুশি তিনি। আয়াজের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি। আয়াজ একটু আরাম আয়েশ করে মাথাটা তার চেয়ারে হেলিয়ে দেয়, হাতগুলো চুলে বুলিয়ে দেয়। শাহেদ বেশ আগ্রহ নিয়ে বলে, স্যার, আপনি তো কখনো স্কুল বা কলেজের প্রোগ্রামে যাননি, আজ হঠাৎ রাজি হয়ে গেলেন? স্যার, ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাহেদের কথায় হাসি ফুটে ওঠে আয়াজের। যেখানে তার প্রেয়সী রয়েছে সেখানে এসব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে। প্রেয়সীর জন্য এসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি। তোমার ম্যাডামের কলেজ আর সেখান থেকে দাওয়াত এসেছে, আমি একসেপ্ট করব না বলো? তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটাই তুচ্ছ, সেখানে আমার মিটিং। যাই হোক, মিটিং এর টাইম পরিবর্তন করে দিও, আমি সময় জানিয়ে দেব। মাথা নাড়ায় শাহেদ। স্যার, আজ যাবেন ম্যাডামের কলেজে? একবার ঘড়ির দিকে তাকায়, এখনো ছুটি হতে বহুত সময়। আজ যেতে ইচ্ছে করছে না, আলসেমি রাখছে। কাল অনেক জ্বালিয়েছে রুয়াতকে, আজ একটু রেস্ট করুক সে। কিন্তু রুয়াতের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে। না, তুই যাও, বাইরে থেকে কিছু খেয়ে এসো। মাঝে মধ্যে তো নাস্তা না করেই চলে আসো। আর আমার পিছনে সব সময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না, তুমি আমার পাশে দাঁড়াবে, পেছনে না। শাহেদ হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। যথেষ্ট কেয়ার করে আয়াতাকে। আয়াজ মোবাইল বের করে রুয়াত আর তার এঙ্গেজমেন্টের ছবি দেখছে। আরহাম ছবিগুলো সুন্দর করে তোলেনি, তাও এগুলো দেখছে। সবগুলো ছবিতে রুয়াত মাথা নিচু করে রেখেছে। আয়াজ ছবিগুলো দেখছে আর হাসছে। প্রেয়সীকে দেখলে অদ্ভুত এক শান্তি লাগে তার। মায়া চৌধুরী কল দিয়েছে আয়াজকে। এ সময় মায়ের কল আসাতে কিছুটা অবাক হয় সে। তার মা কখনো তাকে এই সময় কল দেয়নি। আর মায়া চৌধুরী খুব ভালো করেই জানে যে আয়াজ এই সময় অনেক ব্যস্ত থাকে। বেশ চিন্তা ভাবনা করে কলটা রিসিভ করে সে। হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে মায়া চৌধুরী বলে উঠল,
বাবা এখনই বাসায় আসতে পারবি? মায়ের এরূপ কথায় চমকালো সে। কি কারণে হঠাৎ তার মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য? কেন? বিরাট সুখবর আছে, আমরা সবাই মজুমদার বাড়িতে যাচ্ছি, তুইও আয়। সুখবর? তাও আবার বিরাট। খানিকটা সময় লাগলো বুঝতে। সবাই মজুমদার বাড়িতে যাচ্ছে, কিন্তু কেন? কি সুখবর বলো। আমি এখন বাসায় যেতে পারবো না, আমার কাজ আছে। আচ্ছা তাহলে আরহাম তোকে বলবে। আমার দেরি হচ্ছে, আমি রাখছি। মায়া চৌধুরী কল কেটে দিয়েছে। সময় করে পরে আরহামের থেকে জেনে নেবে সে। এখন কোথাও যাওয়া যাবে না। কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে, তাই সে রাজি হলো না মজুমদার বাড়িতে যেতে। কলেজ থেকে এসে রুয়াদ দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে। চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে, প্রায় এক প্রকার আশ্চর্য সে। হঠাৎ চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে, কিছুই বুঝলো না সে। জাফরি রুয়াদকে দেখেই দৌড়ে আসে, বাচ্চাটিকে কোলে নেয় সে। রুয়াদকে জাপটে দিয়ে ধরে রেখেছে। ইনিমা আর জাফরি আসলে বাড়িটার যেন প্রাণ ফিরে আসে। মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর সাথে রুয়াদ দেখা করে আসে। জাফরিকে কোলে নিয়ে উপরে আসে সে। ইনিমা তার রুমে শুয়ে আছে, মুখটা শুকনো শুকনো লাগছে ইনিমার। রুয়াদ ইনিমার পাশে বসে, কারো উপস্থিতি টের পেয়ে চোখ খোলে। রুয়াদ হেসে বলে, কেমন আছো আপু? ভালো আছি, তুই কেমন আছিস? স্মিত হাসে রুয়াদ। আমিও ভালো আছি। আমি আগে জানলাম না কেন তোমরা আসবে। ইনিমা তার খোলা চুল খোপায় বাঁধে। তুই আবারও মিমমিম হবি। ডাক্তার দেখে সোজা এখানে এসেছি, আসার পর মা বাবা জেনেছে। চোখ ঝলমলে উঠল রুয়াতের। আবারও মিমমিম হবে মানে জাফরির নতুন কোনো ভাই বা বোন আসতে চলেছে? আবেগে আপ্লুত হয়ে পড়ে সে। ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনিমাও অনেক খুশি। আজ মজুমদার বাড়িতে উৎসবের মতো হয়ে উঠেছে। এই কারণে বোনের সাথে কিছুক্ষণ কথা বলে সে ফ্রেশ হতে চলে যায়। সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে। রুয়াদও এসে বসেছে এখানে। আজ একটুও পড়তে মন চাচ্ছে না। শত চেষ্টা করার পরও পড়ায় মন বসেনি। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আরহাম আসে বাসায়। সেও আড্ডায় সামিল হয়েছে। রুয়াতের ফুপি, ফুফাতো ভাই, আদিব, তুলি সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ফজলুল চৌধুরী আজও বেশ হাসাচ্ছে সবাইকে। এই মানুষটা থাকলে আর কিছু লাগবে না। রুয়াত চুপটি করে বসে সবার কথা শুনছে। মায়া চৌধুরী রুয়াতের হাত মুঠোয় পুড়ে বসেছে। আয়াজ আরহামের কাছে কল দেয়। বিকেলে আয়াজকে সুখবর দেয়, ভিডিও কল দিয়েছে। যাক, এই সুযোগে আয়াজকে একটু জ্বালাতে পারবে, কারণ সে আজ এখানে নেই। রুয়াদকে দেখিয়ে আয়াজকে জ্বালাবে, কিন্তু সবার মাঝে কল ধরাও দুষ্কর। আস্তে করে উঠে রুয়াদের পাশে গিয়ে বসেছে। তখনই কলটা রিসিভ করে। রুয়াদ একবার আরহামের দিকে তাকিয়ে আবার কথায় মনোযোগ দিয়েছে। কল রিসিভ করার পর ভ্রু কুঁচকে চেয়ে আছে আয়াজ। দাঁত দেখিয়ে ভেটকি মাছের মতো হাসছে আরহাম। আয়াজের কাছে এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। তুমি ওর পাশে বসেছো কেন? আরহাম আগেই সাউন্ড কমিয়ে দিয়েছে, যার কারণে কথা শুনতে হলে কানের কাছে মোবাইলটা নিতে হয়। আর সেই পদ্ধতি অবলম্বন করছে আরহাম। ভাইয়ের এমন কথা শুনে মিটমিট করে হাসছে। খুব জ্বলছে তার আদরের ভাইটার। ও আমার শালিকা, আমি ওর পাশে বসতেই পারি? তুমি এখনো ওর স্বামী হয়ে যাওনি যে তোমার কথা আমাকে শুনতে হবে? ফিসফিস করে আরহাম কথাটা বলে। সবার গলার আওয়াজে কথাটি কারোই কান পর্যন্ত পৌঁছালো না। এমনকি পাশে থাকা রুয়া তো শুনল না কথাটি। হতে কতক্ষণ বলো? তুমি একটু দূরে গিয়ে বসো। আরহাম আরো চেপে বসে রুয়াতের দিকে। শুধুমাত্র ভাইকে জ্বালাতে এমন করছে। আর আয়াজ এত বোকা না যে এসব বিষয়ে রাগ করবে। সে ভালো করেই বুঝেছে আরহাম ইচ্ছে করেই এমনটা করছে। তোর কথা শুনতে বাধ্য নই আমি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ক্যামেরা রুয়াতের দিকে, তাই তার প্রেয়সীকে ঠিক মতো দেখা যাচ্ছে। রুয়াতের মাথায় কাপড় নেই, মাত্রই সরে গিয়েছে তা। ভাইয়া, ফোনটা তোমার শালিকার কানে দাও তো, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আরহাম রুয়াতের কানে ফোন ধরিয়ে দিল। রুয়াতকে আস্তে করে বলল আয়াজ কথা বলবে। ফোনটা রুয়াতের কানে ধরার পর গম্ভীর কণ্ঠে আয়াজ বলে উঠল, মাথার কাপড় সরে যায় কেন তোমার? ঠিক করে মাথায় কাপড় দিয়ে বসো। আয়াজের কথা শোনার পর রুয়াত আরহামের দিকে তাকায়। আরহাম দুদিকে মাথা নাড়ল। এর মানে সে কিছুই শোনেনি। তৎক্ষণাৎ মোবাইলটা আরহামের কাছে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে আড্ডা ছেড়ে উঠে চলে যায়। কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই।
তুলি একবার খেয়াল করেছে রুয়াদকে, কিন্তু তার ছোট মাথায় এত বড় বড় জিনিস ঢুকবে না দেখে আবার আড্ডায় মন দিয়েছে। আরহাম আয়াজের সাথে কথা বলার জন্য বাসার বাইরে চলে আসে। তুই কি এমন বলেছিস যে রুয়াত একদম উঠে চলে গেল? আয়াজ তো ভালোই কথা বলেছে, কিন্তু রুয়াদ সবার মাঝে থেকে উঠে গেল কেন? শুধুমাত্র আয়াজের এই কথা? তেমন কিছু বলিনি। আজকে বাসায় আসবে নাকি ওখানেই থাকবে? বেশ একটা ভাবসাব নিয়ে আরহাম বলল, বউকে রেখে আসবো নাকি? মা বাবা চলে যাবে একটু পর। ভাইয়ের সাথে কথা বললেও আয়াজের সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে, এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে। বউকে নিয়ে একদিন বেড়াতে এসো। আরহাম হাসলো। বউয়ের জায়গায় শালিকা হবে, ঘুরিয়ে পেঁচিয়ে বললেও বুঝে ফেলেছে। আয়াজের ভাই একটু চালাক না হলেও হয় নাকি? হ্যাঁ, তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজা সাপটা বল যে তোমার শালিকাকে নিয়ে একদিন বেড়াতে এসো। হয়েছে, বেশি বকবক করছো, রাখছি আমি। কলটা কেটে দিল আয়াজ। আরহাম হতভম্ব হয়ে চেয়ে আছে শুধু। সে তো ভালো কথাই বলেছিল, ভেবেছিল ভাইটা খুশি হবে, কিন্তু না, উল্টোটা। কি সব বলে কল কেটে দিল। আরহাম যা বুঝলো, আজকাল ভালো মানুষের দাম নেই। আয়াজ এভাবে না বললেও পারতো। আরহাম আর বেশিক্ষণ বাইরে কাটালো না, বাসায় চলে আসলো। ইনিমা যদি জানে আরহাম বাসার বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। বারান্দায় একা বসে আছে রুয়াদ, হাতে একটা খাতা, নোটগুলো মুখস্থ করছে। কিছুক্ষণ আগেই মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী চলে গিয়েছেন। রুয়াদ তাদের সাথে দেখা করে এসেই এখন পড়তে বসেছে। প্রায় 10টা বাজতে চলল। রুমে বসে ভালো লাগছিল না বলে বারান্দায় এসে বসেছে। এখান থেকে সে জায়গাটা একদম স্পষ্ট, যেখানে আয়াজ দুবার দেখা করেছে তার সাথে। আনমনে হেসে ওঠে রুয়াদ। মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল, যা কারো কাছে প্রকাশ করেনি। আর আজ সে মানুষটার স্মৃতি জড়িয়ে আসছে। আয়াজের প্রত্যেকটা কথা যেন রুয়াদের শিরা উপশিরায় কাঁপিয়ে তোলে। সে আয়াজের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখলেও একাকী থাকলে বসে বসে সে মুহূর্তগুলো স্মৃতিচারণ করে। আয়াজের প্রথম স্পর্শের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। মোবাইলে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙে তার। আয়াজের নম্বর থেকে মেসেজ এসেছে। সরি প্রিয়সী। লেখাটা দেখে অবাক হয়। পরক্ষণেই মনে পড়ে তখন সে যে উঠে চলে এসেছিল, কথাটি মনে হয় আরহাম বলেছে। মুখে অজান্তেই হাসি ফুটে উঠল রুয়াতের। আজ রুয়াতের কলেজে বিদায় অনুষ্ঠান। দুদিন ধরে আয়াজের সাথে কোনো রকম কথা হয়নি। দুদিন আয়াজের পাগলামো কথায় কথায় প্রেয়সী বলা, মুগ্ধতা ভরিয়ে বলা প্রেম বাক্য সবকিছুই রুয়াদকে প্রায় পাগল করে দিয়েছে। আয়াজের শূন্যতা যেন রুয়াদের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে। ভেবেছিল আয়াজকে কল দিবে, কিন্তু কি সব ভেবে আর দেওয়া হয়নি। প্রতিটি সময় আয়াজকে মনে পড়েছে তার। জাফরি যখন কথা বলল আয়াজের সাথে, তখন রুয়াতও বসে থাকতো। অনেক ব্যস্ততায় দিন কাটছে আয়াজের। জাফরির সাথেও বেশিক্ষণ কথা বলেনি। টানা 2 দিন পর আজ আবার আয়াজের সাথে দেখা হবে রুয়াতের। মিমি আসবে রুয়াতের বাসায়। দুজন একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে। তাদের সবার ড্রেস কোড ছিল কালো। সেই মোতাবেক মিমি ঠিক করলো সে আর রুয়াত একই রকমের শাড়ি পরবে, ড্রেসও পরতে পারবে। কিন্তু মিমি চাচ্ছিল তারা দুজন একই রকমের শাড়ি পরুক, তাই রুয়াত আর মানা করতে পারলো না। শাড়ি পরার অভ্যাস আছে তার, বেশ কয়েকবার ইনিমা আর মেহরুবা পরিয়েছে তাকে। মিমি খুব তাড়াতাড়ি চলে আসলো রুয়াতের বাসায়, কারণ যথাসময়ে আজ কলেজে উপস্থিত থাকতে হবে সবার। মেহরুবা দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল আর ইনিমা সাজিয়ে দিল। বেশ সুন্দর লাগছে তাদেরকে। রেডি হওয়া শেষ করে তারা রওনা হলো কলেজের উদ্দেশ্যে। আজ যেন কলেজকে নতুন রূপ দেওয়া হলো, সবকিছুই বদলে ফেলা হয়েছে। রুয়াত আর মিমি তারা ভালো একটা জায়গা দেখে বসে পড়লো। প্রায় 1 ঘন্টা বাদে আয়াজের আগমন ঘটে। কলেজের সব স্যার ম্যামরা মিলে বরণ করলো আয়াজকে। রুয়াত উদ্গ্রীব হয়ে আছে আয়াজকে দেখার জন্য, অস্থির হয়ে উঠেছে সে। অনেক সময় পর আয়াজ স্টেজে আসলো। তার পেছনে অনেক ছেলে, আরো বেশ কিছু নেতাও এসেছে সাথে। রুয়াত শুধু শায়েদকে ছাড়া আর কাউকেই চিনতে পারলো না, যে যার মতো ব্যস্ত হয়ে আছে। কতগুলো মেয়ে স্টেজে আয়াজের পাশে দাঁড়িয়ে আছে, যারা উপস্থাপনা করবে পুরো অনুষ্ঠান, কিন্তু এদেরকে রুয়াতের একদম সহ্য হচ্ছে না। নিমির হাত ধরে চেপে বসে রইল। নিমি অনেকক্ষণ যাবত দেখছে রুয়াত কেমন ব্যবহার করছে। রুয়াত, তুই এমন করছিস কেন? স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে রুয়াত নিমির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল,
কই না তো। কথাটি বিশ্বাসই হলো না নিমির। রুয়াত আসল কথা বলেনি তাকে। তুই আমায় সত্যিটা বলিসনি কিন্তু। ঘাবড়ে গেল রুয়াত। নিমির পাল্লায় পড়ে সত্যিটা বলেই ফেললো। হাঁ করে আছে নিমি, তার কান যেন জ্বলছে। আদৌ কি কথাটা সত্যি শুনেছে সে? নিমি একবার রুয়াতের কপাল চেক করে, না, ঠান্ডা আছে। নিমির এরূপ আচরণে বিরক্ত হয় রুয়াত। আশ্চর্য, এমন করছিস কেন তুই? ঠোঁট চেপে হাসি বন্ধ করলো। বান্ধবী প্রেমে পড়েছে, তাও আবার রুয়াত। না, এমনি একটু হাসি এসেছে। আসলে সরাসরি কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রুয়াত চুপ হয়ে বসে আছে, দৃষ্টি নিচের দিকে। নিজের কাজে নিজের এখন লজ্জা লাগছে। সে আসলেই কি ভালোবাসে? মাথা একদম ধরে গিয়েছে তার এটা ভাবতে ভাবতে। সব কথা শোনার পর তোর আসলে কি মনে হচ্ছে? নিমি তার গলাটা একটু পরিষ্কার করলো। এ কেমন মেয়ে, ভালোবাসার পর বুঝতে পারছে না যে সে আসলেই ভালোবাসবে কিনা। আমার মনে হচ্ছে তুই ওই যে স্টেজে বসে থাকা লোকটাকে ভালোবাসিস। রুয়াত চকিত নজরে তাকালো আয়াজের দিকে। এতদিন আয়াজ পাগলামো করেছে, এখন সেও কি সামিল হবে? নিজের মনকে বিশ্বাস করতে পারছে না রুয়াত। দুদিন আজ তার কোনো রকম খোঁজ নেয়নি, আর এই দুদিনের মধ্যেই ভালোবেসে ফেলবে। নাকি আয়াজের জন্য জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অনুভূতিগুলো বিশাল সমুদ্রের ন্যায় হয়ে গিয়েছে। বিন্দু বিন্দু ঘাম এসে জমা হলো রুয়াতের কপালে। ভিতরের সবকিছুতে যেন উতাল ঝড় বইছে। আচ্ছা, উনি দুদিন আমার কোনো খোঁজ খবর বা কল মেসেজ কিছু দেয়নি। আমি সারাক্ষণ শুধু ভাবতাম উনি আমায় কল দেবে, কিন্তু বরাবরই ফল শূন্য এসছে। অস্থির হয়ে থাকতাম আমি তার জন্য। এর মানে কি আমি তাকে ভালোবাসি? দুদিনে কি সত্যিই ভালোবাসা যায়? আমি কেন মানতে পারছি না? নিমি হতাশ চোখে তাকালো রুয়াতের দিকে। নতুন নতুন ভালোবাসলে যা হয় আর কি। তুই তাকে আগে থেকেই ভালোবেসেছিস, হয়তো সেভাবে উপলব্ধি করতে পারিসনি। তোর মনে তার জন্য নতুন নতুন অনুভূতি জন্ম ছিল, কিন্তু তুই তখন বুঝিসনি। এই যে সে তোর কোনো খোঁজ খবর নিল না। তুই অস্থির হয়ে উঠছিস তার সাথে কথা বলার জন্য। এর মানে কি দাঁড়ায়? তুই সত্যি সত্যি উনাকে ভালোবেসে ফেলেছিস। উনার অনুপস্থিতিতে ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছিস। রুয়াতের ক্ষান্ত মন শান্ত হলো না, অস্থিরতা বেড়েই চলছে। তুই শুধু বল, আমায় কেন মেনে নিতে কষ্ট হচ্ছে? ভালোবাসলেই কি এমন হয়? নিমি রুয়াতের মাথায় হাত দিয়ে বলে, শোন, তুই লাজুক চুপচাপ একটা মেয়ে। অন্য কারো ক্ষেত্রে কি হয় আসলে জানি না। তুই তাকে ভালোবাসিস এটা তো বুঝতে পেরেছি। কাছ থেকে তাকে চিনতে পারিসনি, সে কেমন বুঝতে পারিসনি। যখন সে তোর থেকে একটু দূরে সরে গেল তখন তোর ভিতরের অস্থিরতা কাজ করলো। আর তুই একটা জিনিস সহজে মেনে নিতে পারিস না, তাই তোর এমন হচ্ছে বোধহয়। তার সাথে তো তোর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তো হারানোর কোনো চিন্তা নেই। আর তুই কথাটা মেনে নিতে পারলেই হলো। আর বিয়ে তো বেশি দেরি নেই, এখন সবকিছু মেনে নিলে তোর জন্যই ভালো হবে। তোর বর্তমান কার্যকলাপে এটাই বোঝায় তুই তাকে ভালোবাসিস। রুয়াত মাথা নিচু করে বসে আছে। নিমির প্রত্যেকটি কথা তার কানে ভাসছে, বুক ধক ধক করছে। যদি ভালোবাসে থাকে তাহলে এমন হবে কেন? সবাই তো চায় বিয়ের আগে তার মন পরিবর্তন হোক, আজকে বুঝুক, ভালোবাসুক। তাহলে আজ কেন এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে? এখন যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কি হবে? বড় একটা শ্বাস নিল। অতঃপর স্টেজে বসা শুভ্র পাঞ্জাবি পরিহিত আয়াজের দিকে তাকালো। স্টেজে বসা লোকটির দিকে অপলকভাবে তাকিয়ে রুয়াত হঠাৎ কিভাবে যেন এই বিরক্তিকর লোককে ভালোবেসে ফেলে তার জানা নেই। রুয়াতের এহেন চাহনি দেখে নিমি না হেসে পারল না। হুঁশ ফিরে আসে রুয়াতের, চোখ মুখ কুঁচকে তাকায় নিমির দিকে। এভাবে অহেতুক কারণে হেসে বেড়াচ্ছিস কেন? হাসি বন্ধ হয়ে গেল নিমির। তুই যে ওনার প্রেমে পড়ে পাগল হয়েছিস সেটা খেয়াল আছে কি? বিরক্ত হয়ে রুয়াত বলে, বাদ দে না, আমারটা আমি বুঝবো। আর এসব বিষয় নিয়ে একটা কথাও শুনতে চাই না আমি। চুপ হয়ে রইল নিমি। রুয়াতের কথা মতন আর কথা বাড়াতে চাইল না। দুজনের দৃষ্টি সামনের দিকে। অনুষ্ঠান উপস্থাপনা করলো সে মেয়েগুলো। এক পর্যায়ে আয়াজকে বলা হলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে। আয়াজ অনেক কথা বলল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে।
কলেজের অনেক স্যার মিলে আয়াজকে কিছু উপহার দেয়, হাসি মুখে গ্রহণ করে সবকিছু। আজ আয়াজ তার সাথে বডিগার্ডও এনেছে সাথে করে। এত মানুষের ভিড়ে থাকবে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। ইকরামুলকেও বলা হয়েছে। আজ অনেক নেতারাই এখানে উপস্থিত রয়েছে। সবার সাথে আয়াজের ভালো সম্পর্ক থাকলেও বরাবরের মতোই ইকরামুল আর আয়াজের সম্পর্কের কোনো রকম উন্নতি নেই। পাশাপাশি বসে আছে দুজন। ইকরামুল সবার সামনে আয়াজকে ছোট করে। আজ সে অনেক আগেই এখানে এসেছিল। যখন এমপির আগমন ঘটে বা স্টেজে ওঠে, তখন ইকরামুল তার জায়গায় বসেছিল। আয়াজ স্টেজে ওঠার সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে, কিন্তু ইকরামুল বসেছিল, যা সবার কাছেই দৃষ্টিকটু লেগেছে। সবাই আয়াজের সাথে কথা বলার জন্য প্রায় অধীর আগ্রহে বসেছিল। আর সেখানে পাশে একজন এমপি বসে থাকার পরও কোনো হেলদোল নেই ইকরামুলের। আয়াজ সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। এত মানুষের ভিড়ে বোঝার উপায় নেই যে আয়াজ কার দিকে তাকিয়ে আছে। প্রেয়সীর যেন আজ নতুন রূপের সূচনা হয়েছে, মায়াময়ী রূপ জন্মেছে। অধর প্রসারিত হলো আয়াজের। শুধুমাত্র নিজের পেশার কাছে হেরে গিয়ে আজ রুয়াতের পাশে বসার সুযোগটুকু হলো না। মানুষ তাকে নিয়ে নানান কথা রটাবে, চরিত্রহীন ভাববে তাকে। দুদিন রুয়াতের সাথে কথা বলতে না পেরে তার হৃদয়টুকু আবার অশান্ত হয়ে উঠেছে। নজর সরিয়ে আয়াজ অনুষ্ঠানে মনোযোগ দিল। শাহেদ এগিয়ে এসে আয়াজের কানে বলে, স্যার, ইকরামুল কার সাথে কথা বলার জন্য ঠিকই আছে। ও আজ আপনাকে অসম্মান করেছে। এবারে চুপ করে থাকবেন স্যার। ইকরামুলের ব্যবহারের কথা স্মরণ করতেই চোয়াল শক্ত হয়ে এলো আয়াজের। শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান দেখে কোনো রকম সিন ক্রিয়েট না করে মানবতার খাতিরে বসে আছে। যদি আয়াজ সেরকম কিছু করত, তাহলে যুদ্ধের ময়দান বেঁধে যেত এখানে। শাহেদ, শান্ত থাকো। এভাবে হুটহাট মাথা গরম করলে চলবে না। ওর করা প্রত্যেকটা অপমানের হিসেব তুলব। শাহেদের শরীর রাগে রীতিমতো যেন ফেটে যাওয়ার উপক্রম। কোনো মতেই সে আয়াজের অসম্মান হোক সেটা চায় না। শাহেদ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আয়াজের পেছন বরাবর। ইকরামুল এখানে নেই, কেউ কল দিয়েছে, তাই কথা বলার জন্য উঠে গিয়েছে। এই ফাঁকে আয়াজ একজনকে বলে দিয়েছে ইকরামুলের যত দোকান আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ কিছু প্রমাণ তার হাতে এসেছে, শুধু অনুষ্ঠান শেষ হবার পালা। এরপর আয়াজ বুঝিয়ে দেবে ইকরামুলের জায়গা আসলে ঠিক কোথায় হওয়া দরকার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবার মন্তব্য শেষ হয়ে গিয়েছে। আধ ঘন্টা পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এর মাঝ থেকে ইকরামুল আগেই বিদায় নেয়। তার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনে মাথা ঠিক ছিল না। আশেপাশের দোকানের মালিকরা খবর দিয়েছে পুলিশ এসে নাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এমন খবর শুনে ইকরামুল চলে যায়। অনুষ্ঠান শেষে যে যার মতো বাসায় চলে যায়। রুয়াত মিমিকে আটকে রেখেছে শুধু আয়াজের সাথে কথা বলার জন্য, কিন্তু এত ছেলেরা তাকে ঘিরে আছে যার কারণে সাহস পাচ্ছে না। একসময় নিমি চলে যায়, ওর ভাইয়া কল দিয়েছিল। অনেকক্ষণ যাবৎ আয়াজ দূর থেকে খেয়াল করেছে রুয়াত ঠায় দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে, যেখানে মানুষের সমাগম খুবই কম। প্রায় বেশিরভাগ মেয়ে চলে গিয়েছে। আরো কিছু কিছু রয়েছে যারা কেউ কেউ ছবি তুলছে, এক জায়গায় বসে কথা বলছে, কিন্তু রুয়াতের সাথে কেউই নেই। আর না রুয়াত বসে কারোর জন্য অপেক্ষা করছে। এই জায়গা বর্তমানে তার প্রেয়সীর জন্য নিরাপদ নয়। আয়াজ হেড স্যারের লাইব্রেরি থেকে রুয়াতকে দেখেই যাচ্ছে। শাহেদ ডাক দিয়ে বলল, তোমার ম্যাডামকে বলো বাসায় চলে যেতে। আয়াজের কথা মতো শাহেদ রুয়াতের কাছে গেল। শাহেদকে আসতে রুয়াত অবাক হয়। হঠাৎ আয়াজের সাথের লোক কেন রুয়াতের দিকে আসছে? শাহেদ ভদ্রতা বজায় রেখে প্রথমে রুয়াতকে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার আপনাকেই বলেছে বাসায় চলে যেতে। জিহ্বা দ্বারা অথর ভেজালো মেয়েটা, যার জন্য বসে অপেক্ষা করছে, সে এখন বলছে বাসায় চলে যেতে। আপনার স্যারের কাজ শেষ হবে কখন? তিনি কখন বাসায় যাবেন? শাহেদ সৌজন্যবোধক হাসি দিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, স্যারের কাজ শেষ হতে সময় লাগবে। এখানের কাজ শেষ হলে আবার অন্য কোথাও যাবেন। স্যারের আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ম্যাডাম। রুয়াত ছোট্ট করে উত্তর দিল। ও। তৎক্ষণাৎ কল আসে শাহেদের মোবাইলে। পকেট থেকে মোবাইল বের করে দেখে আয়াজ কল দিয়েছে। তড়িঘড়ি করে কল রিসিভ করে শাহেদ। রিসিভ করতেই আয়াজের কণ্ঠস্বর বেশি ওঠে। তোমার ম্যাডামকে রিকশায় তুলে দিয়ে এখানে আসো। জি স্যার। কল কেটে দেওয়ার পর শাহেদ মোবাইল আবার পকেটে ঢুকাতে ঢুকাতে বলে, ম্যাডাম স্যার বলেছে আপনাকে রিকশায় তুলে দিতে। এরপর আমায় যেতে হবে স্যারের কাছে। চলুন ম্যাডাম, আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি।
চারপাশে তাকালো রুয়াত। কিছু ছেলেমেয়েরাও চলে গিয়েছে যারা এতক্ষণ এখানে ছিল। কোনো মেয়েরা নেই, যা আছে সব ছেলেরা যারা আয়াজের কাছে। রুয়াত আর থাকতে চাচ্ছে না এখানে। ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনার আসার দরকার নেই। হ্যাঁ না না ম্যাম, চলুন আমি দিয়ে আসি আপনাকে। রুয়াত আর মানা করলো না। শাহেদ রুয়াতকে রিকশায় তুলে দেয়। বাসায় চলে আসে সে। আজও সেই মানুষটার সাথে কথা হলো না, ভালো লাগছে না তার। বাসায় এসেই দেখে জাফরি দৌড়ে দিচ্ছে একা একা। রুয়াতকে দেখেই স্থির হয়ে দাঁড়ায়, কিন্তু সে কিন্তু শান্তশিষ্ট মেয়ে, স্থির হয়ে দাঁড়িয়েই থাকবে। রুয়াতকে দেখেই একদম দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার কোলে। শাড়ি উল্টো পাল্টা হয়ে গেল তার। একটু একটু গলায় স্বর কঠিন করে বলল, জাফরি তুমি বড় হয়েছো না, আর এভাবে দৌড়ে আসবে না কারোর কোলে। কেউ বাহির থেকে আসলে তার শরীরে ময়লা থাকে, সে ফ্রেশ হওয়ার পর তারপর তুমি তার কোলে উঠবে, ঠিক আছে? ছোট অবুঝ মেয়েটা মাথা নাড়ালো তার মিম্মির কথায়। রুয়াতের কণ্ঠস্বর শুনে ইনিমা তার রুম থেকে বেরিয়ে আসে। দিনকে দিন তার শরীরও কম একদম দুর্বল হয়ে যাচ্ছে, তাই বেশি একটা রুম থেকে বের হয় না সে। ইনিমা হেসে বলে, আমার মেয়ে হলেও মিম্মিমের মতো নম্র ভদ্র হয়েছে। রুয়াত মৃদু হাসলো বোনের কথায়। জাফরিকে কোল থেকে নামিয়ে পড়ে চলে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা শাড়ি পরে প্রায় অধৈর্য হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে একটা কমফোর্ট ড্রেস পরে নেয়। সারাদিনের ক্লান্তিতে এক সময় ঘুম এসে পড়ে রুয়াতের। আজ যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। ইকরামুলের দোকানের সামনে মেয়র আর অন্যান্য অনেক নেতা এসে ভিড় জমিয়েছে। পুলিশের সাথে ক্রমাগত তর্ক করে যাচ্ছে ইকরামুল। আয়াজকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু সে এখনো এসে উপস্থিত হয়নি। আয়াজ নিজেও জানে না সে এখানে না এলে কখনো কেউ সমাধান করতে পারবে না, তাই একটু ভাবসাব নিয়ে নিজের অফিসে বসে আছে। এদিকে ইকরামুলের মাথা প্রায় পাগল হয়ে গিয়েছে। পুলিশ কোনো মতেই তার দোকানগুলো ছাড়ছে না, এমনকি দোকানের ভিতরেও প্রবেশ করতে দিচ্ছে না। এক প্রকার না পেরে আয়াজকে অনুরোধ করে এখানে আসার জন্য। ইকরামুলের অনুরোধের কথা শুনে বিদ্রুপ হাসি দেয়। যে মুভির মজা নেই সে মুভি কখনো আয়াজের ভালো লাগে না। গাড়ি গার্ড তার দলের কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই প্রায় একদম জোট পাকিয়ে আছে। আয়াজের প্ল্যান মোতাবেক সব এগোচ্ছে। ধীরপায়ে আগায় সেখানে। আয়াজ আগেই পুলিশ প্রশাসকের সাথে বৈঠক করে, সব জানায়, প্রমাণও দেখায়। আর পুলিশ প্রশাসককে বলা হয়েছে যেন আয়াজ সেখানে উপস্থিত হলেই যেন সব ঘটনা মানুষকে জানাবে। তারাও সেরকম কাজ করেছে, কিন্তু কারণের ভিত্তিতে 4 মাস ইকরামুলের দোকান টোটালি বন্ধ রাখার ঘোষণা জানায়। মাথায় হাত দিয়ে বসে আছে ইকরামুল। অনেকে ইকরামুলকে বুঝিয়েছে, কিন্তু তার মাথা ঠিক নেই। সবকিছুর জন্য মনে মনে আয়াজকে দোষারোপ করছে। সবাই চলে গেল, আয়াজ আর শাহেদ থেকে গেল সেখানে। ইকরামুলের কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে আমি বুঝিয়েছিলাম ইকরামুল, কিন্তু তুমি বোঝোনি। এসব অনৈতিক কাজ করলে চলে বলো? রক্তিম চোখে তাকায় ইকরামুল আয়াজের দিকে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। পেছনে দাঁড়া শাহেদ ঐচাসিক আনন্দ পাচ্ছে। কাঁধ থেকে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল আয়াজের। সবকিছুর পিছনে আপনি ছিলেন, তাই না? হাসে আয়াজ। তোমার কি আমাকে আজাইরা থাকার মানুষ মনে হয় ইকরামুল? ইকরামুল কটমট করে তাকায় আয়াজের দিকে। যারা আজ এমন দুর্দশা পরিস্থিতিতে এনেছে তাদের কাউকে ছাড়বো না আমি। আয়াজ হাসতে হাসতে চলে আসলো। এটা তো কিছুই না, আরো কত কাহিনী বাকি আছে। আয়াজ সেখান থেকে চলে আসলো। এখনো তার কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। সে কাজের উদ্দেশ্যে রওনা দিল অন্য জায়গায়। ইকরামুল ফোন করে জানিয়ে দিল যেভাবেই হোক আজ যেন আয়াজ কোনো মতেই বাড়ি ফিরতে দেওয়া না হয়। ইকরামুলের দলের লোকেরা তাকে বোঝালো আয়াজের সাথে এখন কিছু করলে তারা ফেঁসে যাবে, কিন্তু প্রতিশোধের তাড়নায় পাগল ইকরামুল তাদের কথা মানতে রাজি হলো না। আর তারা ইকরামুলের জন্য বাধ্য হয়ে কথাটি মানতে রাজি হলো। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে পড়ে রুয়াত। তার রুমে ইনিমা আর জাফরি মায়া চৌধুরীর সাথে কথা বলছে। হঠাৎ আরহামের কল আসায় মায়া চৌধুরীর কল কেটে দেয় ইনিমা। কল রিসিভ করতেই আরহাম ভাঙা গলায় কিছু একটা বলল, যা শুনে রীতিমতো ইনিমার শরীর কাঁপছে। রুয়াতকে ডাক দিল। রুয়াত ইনিমার এমন কাণ্ডে ছুটে এলো বোনের কাছে। ইনিমার গালের দুপাশে হাত রেখে জানতে চাইলো কি হয়েছে, কিন্তু সে নিশ্চুপ। অনেক জিজ্ঞেস করার পর ইনিমা বলল, আজ অ্যাক্সিডেন্ট হয়েছে,
শুদ্ধ রুয়াদ। আয়াজের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা শুনে যেন তার শরীর কেঁপে ওঠে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, তার শরীরের প্রবাহিত রক্ত যেন হঠাৎ করে থেমে যায়। ইনিমা তড়িঘড়ি করে জড়িয়ে ধরে বোনকে। রুয়াদ, নিজেকে শান্ত রাখ, এমন করলে চলবে না। ইনিমা মেহরুবাকে ডাকে। আরহাম বলেছে মায়া চৌধুরীকে নিয়ে যেন তারা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। সবাই হসপিটালে পৌঁছায়। মাঝপথ থেকে মায়া চৌধুরীকে নিয়ে যায়। রুয়াদ সারাক্ষণ গাড়িতে বসে কেঁদেছে। সবাই এতবার করে বলেছে কাঁদতে না, তাও আয়াজের এমন ঘটনা শুনে নিজেকে সামলাতে পারেনি। ভীষণ খারাপ লাগছে তার। মেহরুবা তার মেয়েকে অনেক বোঝায়, না কোনো লাভ হলো না, মেয়ের কান্না বন্ধ হচ্ছে না। রুয়াতের এরকম আচরণে সবাই কিছুটা অবাক হয়। শুধুমাত্র এমন প্রতিকূল মুহূর্তে এসব নিয়ে এত বেশি মাথা ঘামায়নি। মায়া চৌধুরী এসে ছুটেছে ছেলের কাছে। আয়াজের এমন হয়েছে শুনে তার হৃদয় যেন কাতর হয়ে আছে। চোখের শান্তি মিটবার জন্য তিনি ছুটলেন ছেলের কাছে। আয়াজ খুব কম জায়গায় ব্যথা পেয়েছে, আবার যে জায়গাগুলোতে পেয়েছে সেগুলো একদম অনেক ক্ষত হয়েছে। ডাক্তার সব চেক আপ করার কিছু মেডিসিন লিখে দেয়, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আজকের দিন হসপিটালে থেকে কাল বাসায় যাবে। মূলত আরহাম আজ বাসায় নিতে দিবে না, তাই বাধ্য হয়ে আয়াজের এখানে থাকতে হচ্ছে। মায়া চৌধুরী কাঁদছেন ছেলেকে বুকে জড়িয়ে। আয়াজ আর আরহাম অনেক বুঝিয়েছে তাকে, কিন্তু তার মনের ভয় সংকট কোনোটি দূর হচ্ছে না। আজ যে তার আদরের ছোট ছেলের কিছু হয়ে যেত, নিজেকে কিভাবে ক্ষমা করতেন তিনি? মায়া চৌধুরী কখনো চায়নি ছেলে রাজনীতি করুক। এই অবাধ্য ছেলে আর কার কথা শুনে পরিবারের বিরুদ্ধে গিয়েই রাজনীতিতে যোগ দেয়। প্রথমে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী মত না দিলেও পরবর্তী সময় তারাও রাজি হয়েছেন। আয়াজ তার মায়ের মাথায় হাত বুলাচ্ছে। মা, আমার তেমন কিছু হয়নি তো, তুমি এত কেঁদো না। কয়েকদিন যেতে দেখবে আমি ঠিক হয়ে গিয়েছি একদম। মন মানছে না মায়া চৌধুরীর। আরহাম এসে তার মায়ের হাত ধরে বলে, আয়াজ ঠিক হয়ে যাবে, এখন বাহিরে চলো, সবার তো দেখা করা লাগবে। মায়া চৌধুরী ছেলেকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না। আরহাম জোর করে বাহিরে নিয়ে আসে। এক এক করে ফজলুল চৌধুরী, মেহেরুবা, হান্নান মজুমদার দেখা করে আসে। একসাথে একজনের বেশি মানুষ দেখা করতে পারে না, হাসপাতালের কর্তৃপক্ষের নিষেধ রয়েছে। বাকি রইল ইনিমা আর রুয়াদ। আরহাম তাদের সামনে এসে বলে, এখন কে আগে যাবে বলো? দুজনেই আমার খুব কাছের মানুষ। ইনিমা রুয়াদকে বলে, তুই আগে যা রুয়াদ। রুয়াদ মাথা নাড়িয়ে বলল, তুমি দেখা করে আসো। গলার অবস্থা 12টা বেজে গিয়েছে রুয়াতের। আজ ঘামে গরমে রৌদ্রের মধ্যে থেকে ঠান্ডা লেগেছে। তার উপর আয়াজের জন্য কেঁদেছে কতক্ষণ। সারাটা পথ রুয়াত কেঁদে কাটিয়েছে। ইনিমা টিস্যু দিয়েছিল, সেটা পুরোপুরি ভিজিয়ে ফেলেছে। এখন কাঁদলে শুধু ওড়নায় চোখ মুখ মুছে। ইনিমাই আগে দেখা করতে চায় আয়াজের কাছে। আয়াজ বেডে শুয়ে আছে, পিঠ ধরে গিয়েছে তার। এভাবে শুয়ে থাকা যায় নাকি? কেমন আছেন দেবু সাহেব? ইনিমার কণ্ঠস্বর শুনে আয়াজ তাকায় সেদিকটায়। সোজা সাপটা বলে, এই তো ভালো আছি। ইনিমা আয়াজের সামনে গিয়ে বলে, কোন কোন জায়গায় লেগেছে? এখনো ব্যথা আছে? তেমন লাগেনি, মেডিসিন দিয়েছে, এখন ব্যথা একটু কম। ইনিমা হেসে বলে, তোমার চিন্তায় একজন চেহারাটা কি বানিয়েছে, সামনে থেকে দেখলে বুঝবে। আসার সময় সারা পথ শুধু কেঁদেছে। আয়াজ ভ্রু কুঁচকে ফেলে। শুধু রুয়াদ ছাড়া আর কেউ নেই যে এখনো তার সাথে দেখা করেনি, তাই সর্বপ্রথম তার প্রেয়সীর কথাটাই মনে পড়ে। এসেছে? ইনিমা আরো কিছুক্ষণ কথা বলে আয়াজের সঙ্গে। ইনিমার আসতে দেরি হচ্ছে দেখে রুয়াদ ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসে। খুব বাজে লাগছিল তাকে। ইনিমা বের হয়ে আসে। এবার রুয়াদ যাবে। হাত পা কাঁপছে, বুক ধুকপুক শুরু করছে। আয়াজকে একদম পুরোপুরি মন থেকে মেনে নেওয়ার পর এই প্রথম তার সাথে দেখা করবে। মনের ভেতর কেমন ভয় লাগা শুরু হয়েছে। না জানি আয়াজ কি বলবে, সে নিয়ে দুশ্চিন্তায় আছে। আরহাম নিয়ে যায় রুয়াদকে। কেবিনে রুয়াদকে দিয়ে আসার পর সে চলে আসে। আয়াজ বেডের পিছন দিক বালিশ দিয়ে এখন হেলান দিয়ে বসে আছে, দুহাত বুকে গুজে আছে। কেবিনে ঢুকে রুয়াদের আর সাহস হয়নি সামনে এগোনোর। পা যেন চলছে না। আয়াজ ক্রমাগত দেখেই চলছে রুয়াদের কর্মকাণ্ড। দূর থেকে আমাকে দেখা শেষ হলে এবার কাছে এসো, আমার তোমাকে এখনো দেখা শেষ হয়নি। রুয়াদ মাথা তুলে খায় আয়াজের দিকে, আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলে। কিন্তু আয়াজকে কিভাবে বোঝাবে? তার ভয় করছে, সে সামনে এগোতে পারছে না। রুয়াদ আসছে না দেখে একটু ধমক দিয়ে বলে, আসবে তুমি নাকি আমি উঠে আসবো বলো? আরহাম এখন বাহিরে দাঁড়িয়ে বলেছিল আয়াজ পায়ে ব্যথা পেয়েছে বেশি, তাই রুয়াদ কখনোই চায় না তার জন্য আয়াজের কিছু হোক। তাই দ্রুত পায়ে আয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। আয়াজ একটু সরে হাত ধরে রুয়াদের টান দিয়ে বসায়।
বসতে বললেও বসবে না, তাই ইচ্ছে করেই এমন করছে। এত কাঁদার কি আছে? এমন মনে হচ্ছে আমি মরে গিয়েছি, তার জন্য এমন ভাবে কেঁদেছ। বুকটা যেন হঠাৎ স্যাট করে ওঠে রুয়াতের। সামান্য অ্যাক্সিডেন্টের কথা সহ্য করতে পারেনি, আর সেখানে তো। রুয়াত একটু নিচু স্বরে বলল, এমন কথা বলবেন না দয়া করে, আমার কষ্ট হয় খুব। আয়াজ হাসে। তার প্রেয়সী যে তাকে ভালোবাসে এটা খুব সহজেই উপলব্ধি করতে পেরেছে। এখন মনে হচ্ছে সে ব্যর্থ হয়ে যায়নি, শুধুমাত্র রুয়াতের মুখ থেকে শোনার অপেক্ষা। কোথায় কষ্ট তোমার? রুয়াত আশেপাশে তাকায়। মাঝে মাঝে আয়াজ এমন এমন প্রশ্ন করে উত্তর দেওয়ার কোনো পথ রাখে না। আয়াজ রুয়াতের হাতের তালুতে ছোট ছোট চুমু দেয়। রুয়াত চোখ বন্ধ করে আছে। আয়াজ হেসে বলে, এইটুকু সহ্য করতে পারছো না? বড় বড় জিনিস কিভাবে সহ্য করবে সেটাই ভাবছি। সর্বাগ্ন শরীর কেঁপে ওঠে রুয়াদের। হসপিটালে রয়েছে, তারপরেও তার এমন লাগামহীন কথাবার্তা যাচ্ছে না। এখন কেমন আছেন আপনি? আয়াজের সম্পূর্ণ নজর রুয়াতের দিকে, কিন্তু বরাবরের মতোই রুয়াতের দৃষ্টি নিচের দিকে। এই, তুমি আমার দিকে তাকাও। অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানো হারাম। তোমার সম্পূর্ণ নজর আমার উপর থাকবে। আমি পরপুরুষ নই, তাকাও আমার দিকে। রুয়াত একবার তাকালেও আবার চোখ সরিয়ে নেয়। আয়াজের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে। এমন ভয়ঙ্কর চোখের দিকে তাকানোর সাহস নেই রুয়াতের। আয়াজ তার প্রেয়সীর থুতনিতে হাত রেখে মাথা উঠিয়ে দেয়। চোখ মুখ লাল বানিয়ে ফেলেছো একদম। আমায় দেখো, তোমার থেকে একদম ভালো আছি। একটুও ভালো নেই আপনি। কিভাবে এসব হয়েছে? আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে আছে। রুয়াতকে কখনোই বলা যাবে না। যদি জানে রাজনীতি বিষয়ক ঝামেলা নিয়ে এমন হয়েছে, এখন যেভাবে ভালোবেসেছে তখন ভালোবাসার ভয় বাসবে না। আজ দেখা করতে চেয়েছিলে? বড়সড় ঢোক গিলে রুয়াত। জি, আপনি অনেক ব্যস্ত ছিলেন। হ্যাঁ, তোমার সাথে মেয়ে চলে গিয়েছিল। তুমি কেন দাঁড়িয়েছিলে? কলেজে তুমি ছাড়া আর কোনো মেয়ে ছিল না, আমি যা দেখেছি। চলে আসতে পারলে না? কত ছেলে ছিল। সেফটি জিনিস বুঝো তো আসলে। আয়াজ শেষের কথা একটু জোরেই বলেছে। রুয়াত তো তার সাথেই কথা বলতে গিয়েছিল। আপনি অসুস্থ আর এটা হসপিটাল, দয়া করে জোরে কথা বলবেন না। শান্ত হয় আয়াজ। পরের বার থেকে মনে থাকে জানো, আর ভুলে গেলে সেটার জন্য শাস্তি পাবে। এখনকারটা তোলা থাকলো। আশা করি বুঝেছো। মাথা নাড়ায় রুয়াত। আমি আসি এবার। আয়াজ হাত ছেড়ে দেয় রুয়াতের। মেয়েটির সামনে থাকলে নিজেকে বড্ড বেসামাল লাগে। রুয়াত বলে চলে যেত। রুয়াত চলে আসে বাইরে। হান্নান মজুমদার আবার দেখা করে আসে আয়াজের সাথে। রুয়াত মেহরুবার পাশে দাঁড়িয়ে আছে। মায়া চৌধুরী চলে যাবেন একটু পর বাসায়। আয়াজের সাথে আরহাম থাকবে। আরহাম কাউকে থাকতে দেয়নি। সবাইকে বাসায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। ইনিমা আরহামের পাশে দাঁড়ায়। তুমি কিভাবে সব দিক সামলাবে? আমি থাকি না হয়। আরহাম ইনিমার কাঁধে হাত দেয়। আমি পারবো সামলাতে। তুমি অসুস্থ এখন, বাসায় যাও, ফ্রেশ হও, রেস্ট নাও। কাল না হয় একবার আমাদের বাসা থেকে ঘুরে এসো। এই ফাঁকে আয়াজকেও দেখা হয়ে যাবে। আচ্ছা। আরহাম সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। আয়াজ বলেছে জলদি কাজ সেরে তার কাছে যেতে, আর আরহামও তাই করলো। কেবিনে দুজন পুলিশ এসেছে। আয়াজের অ্যাক্সিডেন্টের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হসপিটালের কর্তৃপক্ষ শুধুমাত্র আয়াজের জন্য নিয়ম লঙ্ঘন করেছেন। পাশের কেবিন থেকে শাহেদকেও নিয়ে আসা হয়েছে। আয়াজের সাথে থেকে শাহেদের বেশি ক্ষতি হয়েছে। হাতের কোনোই পা ছিলে গিয়েছে একদম। গাড়িটার অবস্থা খুব খারাপ হলেও আয়াজের তেমন লাগেনি। আয়াজের প্রথমত ভুল হচ্ছে গার্ডদের ছাড়া কোথাও যাওয়া। কোনো পলিটিক্যাল কারণ ছাড়া আয়াজ গার্ড সাথে রাখে না, এটাই হচ্ছে তার সর্বোচ্চ ভুল। আয়াজ সোজা হয়ে বসে, তার দৃষ্টি জানালার দিকে। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনারা ইকরামুলকে কোনো রকম শাস্তি দিবেন না। আরহামের রাগ হয় আয়াজের কথায়। এমন কথায় কোনো ভিত্তি আছে? যা মনে আসে তাই বলে। কেন? আবার যদি তোর ক্ষতি করার চেষ্টা করে তখন? শাহেদ আরহামের কথায় একমত। শুধু স্যারকে ভয় পায় বলে আজ আরহামের সাথে চিৎকার করে সহমত কথাটি বলতে পারছে না। আর আইন সবার ঊর্ধ্বে, সেখানে আয়াজের এরূপ কথা মেনে নিতে পারছে না পুলিশ প্রশাসক। দেখুন মিস্টার চৌধুরী, আমরা আইনের লোক। আপনার উপর এরূপ অ্যাটাক এসেছে, আমরা যদি ঘাপটি মেরে বসে থাকি, আমাদের উপরের কোনো অফিসার এটা জানলে সমস্যা হবে। আপনি সুস্থ হয়ে উঠুন, আর আমরা ইকরামুলকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। আপনার আর এসব বিষয়ে জড়ানোটাই ভালো। আয়াজ শান্ত স্বরে বলে, আইন আমি আপনাদের দেখাবো, শুধু বেশি দিন না, 3টে দিন আমার সময় দিন। আমি সুস্থ হয়ে নিই, তারপর আমার ব্যাপার আমি বুঝাবো। আমার ব্যক্তিগত বিষয়ে কারো না জড়ানোটাই ভালো। পুলিশ প্রশাসক হচকচিয়ে গেল। আয়াজ তার কথা আবার তাকেই ফিরিয়ে দিল। জি, কিন্তু
এবার থেকে সবসময় গার্ড রাখবেন সঙ্গে। জি, আসসালামু আলাইকুম। পুলিশ চলে যায়। শাহেদকে ধরে একটা নার্স তার কেবিনে নিয়ে আসলো। আরহামের মেজাজ গরম হচ্ছে। প্রতিবার তার ভাই এমন তেরামি করবে আর শেষে অস্ত্রের সাহায্য নেবে। কিছু কিছু সময়ে মানুষের কথাও শুনতে হয়। আয়াজ বিরক্তকর শব্দ করলো। কথা বলো না, আমার কারো কথা শোনার প্রয়োজন নেই। আরহাম রাগে মুখটা ফিরিয়ে নিয়েছে। মিনমিন করে বলল, এই আত পাগলকে কে সামলাবে? আয়াজ শুনে ফেলেছে ঠিকই। আরহাম মুখটা বেজায় করে রেখেছে। আয়াজ অট্টহাসি দিয়ে আরহামের দিকে তাকায়। একমাত্র তোমার শালিকাই এই আধ পাগলটাকে সামলাতে পারবে। সকাল সকাল আয়াজকে নিয়ে আসা হলো বাসায়। শাহেদ হসপিটালে, ওর অবস্থা বেশি খারাপ। আরহাম সকালে আয়াজকে নিয়ে বাসায় আসে। কাল রাতে হসপিটালে তুমুল ঝগড়া শুরু হয় দুজনের। আয়াজ যেহেতু খুব কম জায়গায় ব্যথা পেয়েছে, তাই সে আর হসপিটালে থাকতে ইচ্ছুক নয়। মাথায় শুধু ইকরামুলকে কিভাবে শাস্তি দিবে সেটাই ভাবছে। মায়া চৌধুরী ছোট ছেলেকে দেখে জড়িয়ে ধরে। একপাশে আরহাম ধরে আছে। আয়াজের ব্যথা পায়ে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, মা, তোমাকে আর কত বোঝাবো বলো? আরহাম বিরক্ত স্বরে বলল, আহা মা, ওকে ছেড়ে দাও। এখন কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? রুমে ঢুকতে দাও ওকে। মায়া চৌধুরী আয়াজকে ছেড়ে দিল। তার দু গালে হাত দিয়ে ছেলের কপালে চুমু খেলো। আমি চাই তুই সব সময় ভালো থাক বাবা। আয়াজ হাসে। আরহাম আর মায়া চৌধুরী ধরে নিয়ে যায় রুমে। তারা রুম থেকে চলে যাওয়ার পর আয়াজ একা একা চেঞ্জ করে ফেলে। এই সময় রুয়াদকে মনে পড়ছে খুব। সঠিক সময় বিয়ে করলে আজ রুয়াদ তার বউ হয়ে থাকতো। এসব কাজে সাহায্য করতো মেয়েটা। রুয়াদের কথা মনে পড়তেই হাসি ফুটে আয়াজের। স্যার, আজও তো কিছুই হলো না। সে উল্টো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। ইকরামুলের টেবিলে মাথা দিয়েছিল। আয়াজের কথা শুনে মাথা তুলে তাকালো তার দলের ছেলেটার দিকে। রক্তিম আভা মুহূর্তেই ছাড়িয়ে পড়লো মুখে। আয়াজের জায়গায় শাহেদ এসে পড়েছিল। দলের লোকদের গাফিলতির ফল এটা। মাথায় ভরপুর চিন্তা ঘুরপাক খাচ্ছে। একদিকে তার দোকান বন্ধ হয়ে আছে। ইকরামের একটা জায়গায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। সাংসারিক ঝামেলা আর আয়াজের এরূপ অবস্থার জন্য আয়াজ যদি পুলিশের কাছে তার নাম বলে দেয়, নিশ্চয়ই পুলিশ তাকে ধরবে। সে খেয়ালও আছে তার। সব মিলিয়ে বেহাল দশা ইকরামুলের। তোর সবার গাফিলতির কারণে আজ সুস্থ আছে। তোদের আসলে আমি আমার দলে রাখি কেন কেন এত টাকা দিই মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না। এমন লম্পট কতগুলোকে রেখে আমি নিজেই নিজের দুর্নাম করছি। ইকরামুলের চিৎকারে ছেলেটা একদম চুপসে যায়। বাকি সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইকরামুলের যে শুধু আজ তাদের এসব বলছে তা না, এটা তার নিত্যদিনের বলা কথা। এমন কোনো দিন নেই যে ইকরামুল তার দলের লোকদের ওপর চিৎকার করেনি। রাগে ফুঁসছে সে। আজের দলের আশরাফকে জলদি বল আমার সাথে দেখা করতে। কাল দেখলাম না ওকে বউয়ের সাথে সময় কাটাচ্ছে নিশ্চয়ই। কটমট করে কথাটি বলে ইকরামুল। তার মন চাচ্ছে আশরাফকে মাটিতে পুঁতে ফেলতে। মেজাজ চরম পর্যায়ে গরম আছে। আশরাফকে কল দেওয়ার প্রায় 20 মিনিট পর ইকরামুলের অফিসে আসে। আশরাফকে দেখে ইকরামুলের জন্য শরীরে আগুন ধরে যায়। এত কিছুর পরও আশরাফের কোনো দেখা পায়নি সে। রাগে টেবিলের উপর থাকা গ্লাসের পানি আশরাফের মুখে মারে। খুব আনন্দে আছিস তাই না? খুব ফুর্তি করছিস। একবারও কাল দেখা করতে আসলি না। বলেছিলাম না আজের সম্পূর্ণ প্ল্যান আমায় জানাবি, কিন্তু তুই কি করছিস? আর তুই জানিস আজের জন্য আমার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। শুনেছিস কার থেকে? আজ এত প্রমাণ কোথায় পেল বল? আশরাফ লজ্জায় মাথা নিচু করে আছে। তার বউয়ের ডেলিভারি ছিল কাল। এমন না যে আয়াজের কাছেও গিয়েছে, কারোর সাথে দেখা করেনি। বউয়ের জন্য চিন্তায় কোনো কিছুর খবর নেওয়া হয়নি। ইকরামুল যে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে বুঝতে বেশি সময় লাগলো না আশরাফের। নিজেকে তটস্থ করে বলে, স্যার, আমার বউর কাল ডেলিভারি ছিল। আয়া স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেটাও যাইনি। কাল শুধু। ইকরামুল আর বলতে দিল না আশরাফকে। ধমক দিয়ে চুপ করিয়ে দিল। শোন, বেশি চালাকি কখনো করার চেষ্টাও মাথায় আনিস না। যদি আমার সাথে এমন করার দুঃসাহস দেখিয়েছিস তাহলে বুঝবি এই ইকরামুল কি জিনিস। দ্রুত পা ফেলে ইকরামুল চলে যায়। আশরাফ মাথা দুপাশে ঘুরিয়ে সবাইকে দেখে নিল। উপস্থিত সবাই মাথা নিচু করে আছে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশরাফ আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আপাতত তার মাথায় শুধু তার বউ আর সদ্য জন্ম নেওয়া সন্তানের কথা মাথায় ঘুরছে। সন্ধ্যার পর একবার আয়াজের সাথে দেখা করতে যাবে। আজ বৃষ্টি হচ্ছে মুষলধারে। রুয়াদ জাফরিকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দুজন বৃষ্টি দেখছে।
কারেন্টও নেই, তাই তারা বারান্দায় এসেছে। রুমে ইনিমা আরহামের সাথে কথা বলছে। জাফরি হাত বাড়িয়ে বৃষ্টির পানি কিভাবে এনে রুয়াতের মুখের ওপর ঝাড়া দিচ্ছে। রুয়াত বাচ্চাটির আনন্দ উপভোগ করছে। ইনিমা ফোনের একপাশে শুয়ে আছে। আরহাম ভিডিও কল দিয়েছে। আজ আসবে বাসায়? ইনিমার শরীর খুব দুর্বল, তাও বলে, হ্যাঁ আসবো। আমার তো উচিত একবার আজকে দেখে আসা, না হলে মানুষ কি ভাববে। শোনো ইনিমা, শরীর ভালো থাকলে আসবে, না হলে আসার দরকার নেই। আর মানুষের ভাবাভাবিকে এত পাত্তা না দেওয়াই ভালো। আজ অনেক পলিটিক্যাল লোক বাসায় আসবে আজের সাথে দেখা করার জন্য। তাহলে তো মায়ের ওপর আজ অনেক চাপ পড়বে। আর আমি মাকে একটু টুকটাক হেল্প না করলে ওনার কাজ শেষ হয় না। আমি আসবো আজ, তারপর বিকেলেই চলে আসবো। এখন তো সবে মাত্র 11টা বাজে। আরহাম তার অফিসে বসে আছে, বউয়ের কথায় মাথা দোলায়। এসো, সমস্যা নেই, আমি গাড়ি পাঠাবো তোমার জন্য। হ্যাঁ আচ্ছা শোনো, রোয়াদকেও নিয়ে এসো তোমার সাথে, তারপর দুজন একসাথে বিকেলে চলে যেতে পারবো। সমস্যা নেই, তুমি আমায় রেডি হয়ে আবার একবার কল দিও, আমি আসবো তোমাদেরকে নিতে। ইনিমা মাথা নাড়ায়, কল কেটে দেয়। শোয়া থেকে উঠে বসে, হালকা করে হাত খোপা করে ফেলে। এক্ষুনি গেলে মায়া চৌধুরীর কিছু হেল্প করতে পারবে। সে ঠিক করলো এই সময়ে যাবে ওই বাড়িতে। রুয়াদকে বলার আগে আগে মেহরুবা কাছে গেল পারমিশন নেওয়ার জন্য। মেহরুবা শোনার পর রুয়াদকেও যাওয়ার অনুমতি দিল। ইনিমা আবার এসে রুমে রুয়াদকে ডাক দেয়। ইনিমার ডাকে রুয়াদ তাড়াতাড়ি জাফরিকে নিয়ে রুমে আসে। আপু ডেকেছিলে? ইনিমা আলমিরা থেকে একটা 3 পিস বের করতে করতে বলে, আমি আর তুই এখন ওই বাসায় যাচ্ছি। রুয়াদ কিছুটা অবাক হয় কথাটা শুনে। আমি মাকে বলেছি, আর মা অনুমতিও দিয়েছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা, একটু পর আরহাম আসবে আমাদের নিতে। রুয়াদ মাথা নাড়ায়, জাফরিকে বেডে বসে ওয়াশরুমে চলে যায়। সেও ইনিমার মতো একটা 3 পিস বের করে পরে নেয়। তাদের রেডি হওয়া শেষে ইনিমা কল দেয় আরহামকে। আরহাম এসে তাদের নিয়ে যায়। আজকে অনেক গার্ড বাসার সামনে। রুয়াদ তাদের দেখে ভ্রু কুঁচকে ফেলে। তার মাথায় শুধু এটাই ঘুরছে, আর সময় কেন এরা থাকে না। আজ এত গার্ড বাসার সামনে থাকার কারণ বুঝছে না রুয়াদ। আরহাম গাড়ি থামায় বাসার সামনে। ইনিমা রুয়াদের হাত ধরে ঢুকে বাসার ভিতরে। মায়া চৌধুরী বেশ অবাক হয় তাদের দেখে। এসেই ইনিমা আর রুয়াদকে একসাথে জড়িয়ে ধরে। তোমরা আসবে আমি ভাবিও নি, এসেছো, আমি খুব খুশি হয়েছি। ইনিমা এক হাতে জড়িয়ে ধরেছে মায়া চৌধুরীকে। আপনার ছেলে বলল আজ বাসায় অনেক অতিথি আসবে। আমাদের আরো পরে আসার কথা ছিল, কিন্তু আপনি একা সামলাতে পারবেন কিনা সবকিছু, তাই তাড়াতাড়ি এসে পড়েছি। রুয়াদ ইনিমার দিকে তাকায়। তার বোন একবারও বলেনি যে এই বাসায় অতিথি আসবে। মায়া চৌধুরী হেসে বলে, আচ্ছা যাও, তোমরা আয়াজের সাথে দেখা করে এসো। তোমাদের দেখলে ও আমার থেকে বেশি অবাক হবে। ইনিমা সোজা হয়ে দাঁড়ায়। জি মা, যাচ্ছি, কিন্তু বাবা বাসায় নেই। মায়া চৌধুরী জাফরিকে কোলে নিয়ে বলে, আরে আর বলো না, সে কাউকে না জানিয়ে কিছু কাজের জন্য ঢাকায় গিয়েছে। গত রাতে আমাকে বলেছে আরহাম আজ সকালে বাসায় এসে তো অনেক বকেছে তার বাবাকে। রুয়াদ চুপ করে ইনিমা আর মায়া চৌধুরীর কথা শুনছে। আপাতত সে নীরবতা পালন করছে। মা, জাফরিকে আমার কোলে দিন, আমরা সবাই দেখা করে আসছি আয়াজের সাথে। ইনিমা জাফরিকে কোলে নিল। রুয়াদের হাত ধরে নিয়ে গেল আয়াজের রুমে। পুরো অন্ধকার করে রেখেছে। রুয়াদ ইনিমাকে বলল, আপু উনি মনে হয় ঘুমোচ্ছেন। গলার স্বর একটু উঁচু করে ইনিমা বলল, দেবর সাহেব ঘুমাচ্ছেন আপনি? আয়াজ রুমের সব লাইট বন্ধ করে শুয়েছিল। ইনিমার কথা শুনে ঘুম উবে যায় তার। উঠে বসে। না, লাইট অন করুন, ঘুমাইনি আমি। ইনিমা লাইট জ্বালিয়ে দেয়। আয়াজ হঠাৎ রুয়াদকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। ইনিমার সাথে যে রুয়াদ আসবে এটা যেন বিশ্বাসই হচ্ছে না। ইনিমা আয়াজের পাশে দাঁড়ায়। জাফরিকে আয়াজ তার কাছে টেনে নেয়। মেয়েটা চাচ্চুকে পেয়ে তার বুকে মাথা নিয়ে ফেলে। আয়াজ আতশোয়া হয়ে বসে আছে। কি অবস্থা এখন তোমার? আয়াজ মাথা নাড়ায়। আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেকটাই ভালো আছি। কখন এসেছেন? ইনিমা হেসে বলে, এই তো কিছুক্ষণ আগে এসেছি। আয়াজ রুয়াদের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, আচ্ছা আমি মায়ের কাছে যাই। রুয়াদ, তুই কথা বল আয়াজের সাথে, আমি একটু মাকে হেল্প করি গিয়ে। রুয়াদ বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। ইনিমা চলে গেল। আয়াজ চোখগুলো ছোট ছোট করে রুয়াদের দিকে তাকিয়ে আছে। ওদিক ঘুরো। রুয়াদ বুঝলো না আয়াজের কথা। বুঝিনি। আয়াজ কাট কাট গলায় বলল, ওদিক ঘুরতে বলেছি। রুয়াদ অবুঝের মতো ওদিক ঘুরলো। আয়াজ হেসে রুয়াদের হাত ধরে টেনে বসালো তার সামনে। রুয়াদের পিঠ থেকে আয়াজ বুকে। রুয়াদ মুখ খিচে অথর কাটে।
আসবে বলিনি তো। কাপা স্বরে রুয়াদ বলে, আপনি এসছেন, আমি আগে জানতাম না, বলার পর তারপর জেনেছি। আয়াজ এক হাত দিয়ে রুয়াতের হাত চেপে ধরে আছে, আর এক হাত দিয়ে জাফরিকে আলতো করে মাথায় হাত বুলাচ্ছে। জাফর, তোমার মিনমিনকে একটু মার দিই। জাফরি মাথা নাড়ায় দুপাশে। রুয়াত মাথা ঘুরিয়ে জাফরিকে দেখলো। আয়াজ মাথা ঠেকায় রুয়াতের মাথায়। প্রিয়সী, তুমি আমার হৃদয়ে বয়ে আনা অদৃশ্য শান্তি সুখ। এই যে তোমায় দেখছি, আমার সব ব্যথা সেরে গিয়েছে।